সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাষ্ট্রদূত হুমায়ুন কবির আমাদের আজকের অতিথি। স্বাগত জানাচ্ছি কবির ভাই আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে নজিরবিহীন উত্তেজনা, ভারতীয় হাইকমিশনারকে তলব, আগরতলায় কনসুলার সেবা বন্ধ। ইত্তেফাক, দেশ জুড়ে বিক্ষোভ, ভারতীয় হাইকমিশনারকে তলব, বাংলাদেশ নিয়ে অপতথ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার। মানবজমিন, দুই ইস্যুতে উদ্বেগ, জাতীয় ঐক্য করতে প্রধান উপদেষ্টার উদ্যোগ, উত্তেজনা তুঙ্গে। কালের কণ্ঠ, ১-১১ মতো টার্গেটে ব্যবসায়ীরা, সারা দেশে প্রতিবাদ বিক্ষোভের ঝড়। আজকের পত্রিকা, বন্দরে বাণিজ্যে বাধা, সব মুখে জাতীয় ঐক্য রূপরেখা অস্পষ্ট। কালবেলা, ৫ ব্যাংকের ১২০০ কোটি হাওয়া, আগামী নির্বাচন বিএনপির জন্য কতটা কঠিন। দেশ রূপান্তর প্রণয়কে তলব চাইলেন স্থিতিশীলতা, সবচেয়ে বেশি দুর্নীতি পাসপোর্টে। সময়ের আলো, অনিশ্চিত ঢাকা দিল্লি বৈঠক, জাতীয় ঐক্যের ডাক। খবরের কাগজ, ক্ষোভে ফুঁসে উঠছে দেশ, ওবায়দুল করিমের বন বিলাস। দিনকাল, যা ভারতীয় আগ্রাসনে সারা দেশে বিক্ষোভ, বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণ পূর্ব পরিকল্পিত, ফখরুল। সংগ্রাম, দুর্নীতিতে চ্যাম্পিয়ন পাসপোর্টে ও বিআরটিএ। চলমান অস্থিরতা নিয়ে অংশীজনদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। করতোয়া দুর্নীতির শীর্ষে পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। আমরা বন্ধু থাকব, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদপত্র দিল বাংলাদেশ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সিএ টু হোল্ড টক্স উইথ পলিটিক্যাল রিলিজিয়াস লিডার্স অন ন্যাশনাল ইউনিটি। শিরোনাম, ভারত বাংলাদেশ। বাংলাদেশের সারা দেশেই প্রতিবাদ হচ্ছে। কেন প্রতিবাদ হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন। তো সেটার পরিপ্রেক্ষিতে আপনার ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছিল। আগরতলায় কনসুলার সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত কিছু অ্যাকশনও নিয়েছে, গ্রেপ্তার করেছে 7 জনকে। প্রণয় বর্মা বলছেন একটা ইনসিডেন্ট থেকে তো আর সম্পর্ক থেমে থাকে না। তো মোটা দাগে আপনি তো কলকাতায় ডেপুটি হাইকমিশনারও ছিলেন, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই ভারত বাংলাদেশ সম্পর্কটা গত কয়েকদিনে বেশ জটিলতা আটকেছে আমি মনে করছি। তার কারণ হলো, সরকারি পর্যায়ে অনেক ক্ষেত্রে নীতিগত পার্থক্য থাকে এবং সেটা নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেখানে একটা চেষ্টা করা হয় কমন গ্রাউন্ড বের করার জন্য, এটাই থাকে। কিন্তু এই 5ই অগাস্টের পরে ক্রমাগতভাবে কিন্তু ভারতের দিক থেকে সম্পর্কটা সামাজিকীকরণের দিকে গেছে। অপপ্রচার বলেন, অতিরঞ্জন বলেন, মিথ্যাচার বলেন, এগুলো প্রচার হওয়ার ফলে বাংলাদেশকে ভারতীয় জনগোষ্ঠীর কাছে একটা নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। সংখ্যালঘুরা এখানে বিপদগ্রস্ত, সরকার অকার্যকর, বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে। এই বিষয়গুলো ভারতীয় জনগণের কাছে উপস্থাপন করার ফলে ভারতের সমাজের মধ্যে একটা, আমি বলবো যে একটা টেনশন ও উত্তেজনা তৈরি হয়েছে। এবং সেই উত্তেজনার স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে কিন্তু গত সপ্তাহে কলকাতায় আমরা দেখেছি, কলকাতা ডেপুটি হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ। তারপরে গতকাল যেটা আগরতলাতে আমাদের সহকারী হাইকমিশন যে আছে সেটার ভাঙচুর, বাংলাদেশের পতাকা পোড়ানো ইত্যাদির মতো ঘটনা ঘটেছে। এবং প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এই অনিরাপত্তার কারণেই আজকে সেখানে স্বাভাবিক সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা আমি বলবো যে ভারতের জন্য নিশ্চিতভাবে এটা একটা অস্বস্তির জায়গা। তার কারণ একটা দেশের কূটনৈতিক মিশনগুলোর সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু স্বাগতিক দেশের ভিয়েনা কনভেনশন অনুযায়ী। যত ব্যাখ্যাই আপনি দেন, এমনকি যুদ্ধ চললেও সবসময়তেই তো, কাজেই যত ব্যাখ্যাই হোক, এই মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের মাটিতে, এই দায়িত্ব ভারতের সরকার। এখন ভারতীয় সরকার যদিও তাৎক্ষণিকভাবেই তারা তাদের দুঃখ প্রকাশ করেছে, যেমনটা আপনি বলছিলেন যে তারা
7 জন ডেমনস্ট্রেটর বা বিক্ষোভকারীকে অ্যারেস্ট করেছে, 3 জন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। সবগুলো বাংলাদেশ মিশনেই এখন আমি বলবো নিরাপত্তা ব্যবস্থাটাকে জোরদার করেছে। তো এগুলি করেছে, কিন্তু আমার ধারণা যে সামাজিক বাতাবরণটা তৈরি হয়েছে ভারতে এবং যেটা বিদ্বেষ ভাব সাধারণ মানুষের মধ্যে, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে, সিভিল সোসাইটির মধ্যে তৈরি হয়েছে, এটা আমার কাছে মনে হয় যে এটা প্রত্যাশিত নয় মোটেও। বিভিন্ন বিষয়ে ভারতের আপত্তি থাকতে পারে। ভারতে যেমন বিজেপি সরকার যখন এসছে তখন তো আমরাও কি স্বস্তিতে ছিলাম বলতে পারি। আমাদের এখানে আরেকটা পরিবর্তন, অভ্যন্তরীণ চাহিদার প্রেক্ষিতে পরিবর্তন হয়েছে। সেখানে ভারত ভালো, অনেক কিছু ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু ভারতের দিক থেকে যেভাবে প্রতিক্রিয়াগুলো আসছে সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে একটা আমাদের জন্য অস্বস্তির কারণ। এবং এখানে লক্ষ্য করবেন আমাদের এখানেও সরকারি পর্যায়ে সম্পর্কটা কিন্তু এখনও এখানে আজকে কালকে মিলিয়ে এটা সামাজিক পর্যায়ে হাজির হয়েছে, বিক্ষোভ হয়েছে সারা দেশে, মানুষজন বিক্ষুব্ধ হচ্ছে। ভারতও প্রতিক্রিয়া দেখছি, বাংলাদেশিদের কাছে হোটেলে রুম দেবে না, বাণিজ্য পণ্য সামগ্রী আদান প্রদানে বাধা সৃষ্টি করা, সীমান্তে উত্তেজনা আছে, সীমান্তে উত্তেজনা হচ্ছে, লোকজন এসে জড়ো হচ্ছে। তো এটা আমার মনে হয় যে এটা ভারতের জন্য তো ভালো নয় বটেই, আমাদের জন্য ওইটা ভালো না। তার কারণ হচ্ছে যে আমরা তো এই উত্তেজনাগুলো আমাদের অভ্যন্তরীণ যে চাহিদা বা অভ্যন্তরীণ যে কাজ তার থেকে আমাদের দৃষ্টি অন্যদিকে কিন্তু নিয়ে যাচ্ছে, এনার্জি নিয়ে যাচ্ছে। এমনিতেই ধরেন বর্তমান সরকার রিফর্মের একটা বড় এজেন্ডা নিয়ে সামনে যাচ্ছে, সামনে একটা সকলের নিয়ে অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন আয়োজন করা, কারণ নির্বাচন নিয়ে কিন্তু গত 15 বছর ধরে এই বিল্ড আপটা হয়েছে, নির্বাচন সঠিক হয়নি বলে। তারপরে কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে একটা টেকসই গণতান্ত্রিক জায়গায় যাওয়া, যাত্রায় যাওয়া, এই কাজটা কিন্তু এমনিতেই কঠিন। তার মধ্যে এসে এই এখনকার যে জিনিসগুলো তৈরি হয়েছে এবং জটিল, বেশ জটিল, এবং সেই জায়গায় এইটা নতুন করে এসে নিশ্চিতভাবেই আমাদের জন্য একটা বাড়তি জটিলতা তৈরি করে। কিন্তু ভারত যেটা বলছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক মানে বেশ করে মানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, নির্যাতনের ঘটনা ঘটছে ক্রমাগতভাবে, এটা কতটুকু সত্য? এটা আমার প্রাথমিকভাবে যখন ধরেন 5ই আগস্টের পর 8ই আগস্ট পর্যন্ত 3 দিন তো সরকার ছিল না, তখন কিছু ঘটনা ঘটেছে। আমি গতকাল এবং তার 2 দিন আগে খুলনা এবং বরিশালে একটা লিসেনিং ট্যুরে গিয়েছিলাম। মানুষ কি ভাবছে, সরকার, রিফর্মস, বাংলাদেশের ভবিষ্যৎ, এগুলো নিয়ে কি ভাবছে, এটা নিয়ে সাধারণ নাগরিকদের সাথে আলাপ আলোচনা করে যেটা পেয়েছি। বরিশালে গতকাল এই আলোচনায় আমাদের ডায়ালগে যেটা এসছে, 7টা ঘটনা বরিশাল বিভাগে হয়েছে। একটা ঘটনা সাম্প্রদায়িক ছিল, কিন্তু সেখানেও সেই সাম্প্রদায়িক হলেও সেই জায়গায় কিন্তু দলীয় কিছু আয়োজন ওখানে ছিল, সেটা রাজনৈতিক বলছেন, রাজনৈতিক। তো কাজে এখানে ওই রাজনৈতিক পরিবর্তনের সময়তে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে খানিকটা সাম্প্রদায়িকতাও জড়িয়ে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে আমরা মাইনরিটি কমিউনিটির সাথে কথা বলেছি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে সকলের সাথে কথা বলেছি। এই মুহূর্তে তাদের মধ্যে আস্থাহীনতা খানিকটা আছে, এবং সেটা তারা বলছেন যে এমনিতে আইন শৃঙ্খলা ঘাটতির কারণেই সেটা। আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি সাম্প্রদায়িকভাবে কোনো আপনাদের উপর কোনো চাপ বোধ করছেন কিনা, বলে না আমরা সেটা বোধ করছি না, জেনারেলি যে আইন শৃঙ্খলা রক্ষা যে ঘাটতিটুকু আছে সেই প্রেক্ষাপটে আমরা অনিরাপদ বোধ করি। তো কাজেই সেটা তো সকলেই, মানে সেটা মেজরিটি মাইনরিটি বলে কোনো বা সংখ্যা গরিষ্ঠ নাই, সকল নাগরিকের জন্য এটা চিন্তার কারণ। এবং এই বিষয়টাতে ভারত যদি ধরেন, ভারতীয়রা যদি মনে করে যে এখানে বড় ধরনের এইরকম যে প্রচারণাটা হচ্ছে বাংলাদেশের দিক থেকে, কিন্তু তাদের বলা হচ্ছে তারা আসুক, দেখতে পারে ইচ্ছা করলে, তো সেটা তারা চাইলে আমার মনে হয় না বাংলাদেশ সরকার কোনো আপত্তি করবে, কিন্তু সেটা তো তাদের দিক থেকে কোনো উদ্যোগ আমরা দেখিনি। কাজেই এখানে একটু বাড়াবাড়ি হচ্ছে, অপপ্রচার হচ্ছে, অতিরঞ্জন হচ্ছে, কথাটা সত্যি। তবে আমাদের কিন্তু একটা জিনিস সম্পর্কে সাবধান থাকা দরকার মনে করছি। আমরা খুলনা এবং বরিশালে 2 জায়গাতেই যেটা পেলাম যে বাংলাদেশ সকলের জন্য উপাদেয় একটা দেশ হওয়া বাঞ্ছনীয়, বাংলাদেশ
লিবারেল ক্যারেক্টার যেটা আছে এটা বজায় রাখা বাঞ্ছনীয়, এই কথাগুলো কিন্তু সকলেই বলছেন। মানে এটা মানুষ মনে করে যে এটা না হলে তো অন্তর্ভুক্তিমূলক সমাজ হবে না, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল কথা, অন্যতম লক্ষ্য, যে কেউ যেন বৈষম্যের শিকার না হয়। তো সেই জায়গায় আপনি যদি সামাজিকভাবে সকলের জন্যে সমান্তরাল সুযোগ তৈরি না করতে পারেন, সবাইকে সমান সম্মান দিতে না পারেন, সকলকে একইভাবে অন্তর্ভুক্ত না করতে পারেন, তাহলে কিন্তু এই যে গত আন্দোলনের মধ্য দিয়ে যে চেতনাটার বিকাশ ঘটেছে, তরুণ প্রজন্ম এখনও যেটা নিয়ে সামনে যাচ্ছে, জনগণ এটাকে সমর্থন করছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এই কথাটা কিন্তু বেশ জোরালোভাবে মানুষ বলছে যে আমাদের এই বৈষম্য এবং সকলের অংশগ্রহণের জায়গাটা কিন্তু আমরা চাই। তো কাজে সেই জায়গাটা রাখতে গেলে বাংলাদেশকে আমরা শাশ্বত যে টলারেন্ট বাংলাদেশ বলি, সকলের সাথে একসাথে সহমর্মিতা সহযোগিতা নিয়ে থাকতে চাই, সেই জায়গাটা যাওয়ার দরকার বলে আমরা মনে করছি। এবং সাধারণ মানুষের কাছ থেকেও সেই চাহিদাটাই কিন্তু আমি লক্ষ্য করেছি অন্তত খুলনা এবং বরিশালে গত কয়েকদিন ধরে কাজ করতে গিয়ে দেখেছি। সেটা ভারতীয় মিডিয়া মানে একসময় তো গর্ব করা যেত, মানে এই উপমহাদেশে তারা অনেক স্বাধীনভাবে কাজ করেছে, কিন্তু এখন তো মানে অনেকে বলছেন যে গদি মিডিয়া। এটা গত ভারতের নির্বাচনের সময় এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তার কারণ হচ্ছে যে মিডিয়া কমপ্লায়েন্ট মিডিয়া যেটা এখন হচ্ছে, এবং এই মিডিয়ার যে প্রজেকশন ছিল গত নির্বাচনে, ভারতের নির্বাচনে আপনি যদি মনে করতে পারেন, তা কিন্তু এর বাইরে আর একটা অল্টারনেটিভ অল্টার্ন মিডিয়া যেটাকে বলা হয়, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া কিন্তু আরেকটা অল্টারনেটিভ মিডিয়া হিসেবে কাজ করেছে, এবং সেখানে যে প্রজেকশন ছিল সেটাই কিন্তু নির্বাচনে প্রতিফলিত হয়েছে। তার অর্থ হচ্ছে ভারতেও আমরা যেটা দেখছি যে এখানে দুই মিডিয়া, একটা হচ্ছে মোদি সমর্থিত মিডিয়া আর একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু এই বাংলাদেশ ইস্যুতে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে এখানে দুই মিডিয়াতেই কিন্তু একই সুর আমরা দেখতে পাচ্ছি, এবং যেটা আশঙ্কার কারণ একটা জনগোষ্ঠী যদি একটা দেশের বিরুদ্ধে হয় ইতিবাচক বা নেতিবাচক অবস্থান নেন, সেক্ষেত্রে কিন্তু তার একটা প্রভাব নীতি নির্ধারণী পর্যায়ে পড়ে। সেটা আমি ভারতের ক্ষেত্রে যেমন বলছি, বাংলাদেশের ক্ষেত্রেও একই। কিন্তু এই যে গতকাল সারা দেশব্যাপী যে আমরা দেখলাম বিক্ষোভ হয়েছে, এটা সরকারি নীতির উপর নিশ্চিতভাবেই প্রভাব বিস্তার করবে। তো কাজেই এই জনগণের পর্যায়ে বা সামাজিক পর্যায়ে যখন কোনো বিষয় আলোচিত হয়, সেটা ইতিবাচক হোক কি নেতিবাচক হোক, তার একটা প্রভাব কিন্তু পড়ে। এবং ভারত বাংলাদেশে আমার ধারণা এখন দুই দেশের জন্যই সরকারের বাইরেও কিন্তু একটা নীতিগত অবস্থানের জায়গা তৈরি হচ্ছে, এবং এটা যদি খুব সুসংগঠিতভাবে এটাকে ম্যানেজ না করা যায়, তাহলে কিন্তু এটা জটিলতা বাড়াবার একটা আশঙ্কা তৈরি করতে পারে বলে আমার মনে হচ্ছে। আপনি জানেন যে এইসব পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মানে কথা বলবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এবং এটা আজ থেকেই শুরু হচ্ছে, এবং সেখান থেকে তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন, যেটা বলা হচ্ছে। এটাকে আপনি কীভাবে দেখছেন? এটা আমি মনে করি যে হ্যাঁ, এখন সত্যি কথা বলতে কি, আমরা এটা মনে হচ্ছে আমার কাছে, এটা আমার নিজের উপলব্ধি, অন্তত তিনটা ঘটনা দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে কিন্তু জাতীয় ঐক্যের একটা কাঠামো কিন্তু দাঁড়িয়েছে। যেমন ধরুন, পরিবর্তনের পরপরই হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান যারা সংখ্যালঘু আছে, তাদের সম্পত্তি জানমাল রক্ষা করার জন্য কিন্তু সকল দলের এবং সামাজিক শক্তি এবং সামরিক বাহিনী, আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু প্রথম রক্ষাবহ তৈরি করেছিল সেই প্রথম দিকে। আমি অগাস্টের 10-11 তারিখের কথাই বলছি। তারপরে দুর্গাপূজার সময় কিন্তু আমরা লক্ষ্য বাংলাদেশে কিন্তু কোনো ধরনের ঘটনা ঘটেনি, সবাই মিলে আমরা শান্তিপূর্ণ পরিবেশটা বজায় রাখতে পেরেছি। গত 2 দিন আগে চিন্ময় বাবুকে নিয়ে ঘটনা ঘটার পরে যে আশঙ্কা করা হয়েছিল, এবং সেটা একজন লয়ার বা আইন বিশেষজ্ঞ বা উনি যে নিহত হলেন, তারপরে যে বিপজ্জনক পরিস্থিতিটা তৈরি হয়েছিল, সেখানেও কিন্তু ঐক্যমত বজায় ছিল বলেই কিন্তু শান্তিপূর্ণ পরিবেশটা বজায় রাখা গেছে। তো ইতিমধ্যে কিন্তু কাঠামোটা তৈরি হয়েছে। এখন প্রধান উপদেষ্টা মহোদয় যদি
এখানে দায়িত্ব নিজে এটা আহ্বান করেন, তাহলে আমার ধারণা সেটা সুসংহত হওয়ার আরও একটু জায়গা তৈরি হবে। এবং এই মুহূর্তে বাংলাদেশের জন্য এটা খুবই জরুরি। তার কারণ হলো, এখন যদি কোনো ধরনের এরকম অনৈক্য তৈরি হয় বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু এটা আগুনে ঘি দেওয়ার মতো অবস্থা হবে। তো সেই প্রেক্ষাপটে জাতীয় ঐক্যমত এবং আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোটা আমাদের জাতীয় স্বার্থে বড় বেশি প্রয়োজন। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্ব বা তিনি যদি আহ্বান জানান, তাহলে আমার ধারণা বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ যারা আছে, তারা সকলে এসে একই জায়গায় সমবেত হওয়ার একটা সুযোগ তৈরি হবে। ধন্যবাদ। সময়ের আলোচনা দেখছিলাম যে অনিশ্চিত ঢাকা দিল্লি বৈঠক, এটা আমাদের জন্য অনেকটা আমার কাছে মনে হচ্ছে লিটমাস টেস্টের মতো। বাংলাদেশের দিক থেকে একটা প্রস্তাব ভারতের কাছে দেয়া হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ে, যেটাকে ফরেন অফিস কনসালটেশন আমরা বলি, সেটা 10 তারিখের জন্য। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে এখন চলমান উত্তেজনাটাকে যদি প্রশমন করতে হয় এবং সেখানে একটা ইতিবাচক জায়গা বা এই উত্তেজনার ছেদ যদি ঘটাতে হয়, তাহলে এই ফরেন অফিস কনসালটেশন বা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটা খুব জরুরি। কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতীয় নেতৃবৃন্দ বা ভারতীয় নীতি নির্ধারকরা যদি এটাতে বাংলাদেশের প্রস্তাবে রাজি হন এবং 10 তারিখে যদি ঢাকা এটা হয়, এটা ইতিবাচক আমাদের সম্পর্কটাকে, এখনকার যে পরিস্থিতি সেটাকে আবার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনতে সহায়তা করতে পারে। যদি এটা না হয়, তাহলে আমার আশঙ্কা যে এখন যে অবস্থায় আছে, আমরা যে ধারায় যাচ্ছি, এই ধারাটা আরও বেশি ধারালো হতে পারে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আগামী দিনগুলোতে, এবং এখানে কারণটা বলছি আপনাকে, ভারতীয় পত্রপত্রিকায় আমি গত কদিন ধরে যেটা দেখছিলাম, মহারাষ্ট্রে বাংলাদেশ ইস্যু ব্যবহৃত হয়েছে নির্বাচনের জন্য, এবং সেখানে বিজেপি ভালো ফলাফল করেছে। এবং পশ্চিমবঙ্গে আমরা যে উত্তেজনাকর বক্তব্য দেখছি, সেটা 2026 সালের পশ্চিমবঙ্গ নির্বাচনকে সামনে রেখে কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে, ইতিমধ্যে শুরু হয়েছে। এবং গতকাল মমতা ব্যানার্জির বক্তব্যে তিনি যে কথাগুলো বলেছেন, সেটারও প্রেক্ষাপটটা কিন্তু সেটা সাধারণত এটা বলেন না উনি। এক্স্যাক্টলি সেই কথাটাই বলছি যে পারদ আরও বাড়তে পারে বলে আমি আশঙ্কা করছি, কারণ টার্গেট হচ্ছে 2026 সালে পশ্চিমবঙ্গ নির্বাচনে জয়লাভ করা। এবং সেটা যদি তাদের মাথায় থেকে থাকে, তাহলে এখনকার বাংলাদেশের বাস্তব অবস্থার বাইরেও রাজনৈতিক বিবেচনাও গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসেবে আসতে পারে। সেটাও আমাদের মাথায় রাখা প্রয়োজন বলে আমি মনে করছি। এই মুহূর্তে তো আপনার দরকার এটা কূটনৈতিক প্রয়াস, যেটাকে নিশ্চয়ই, এবং সেটা এখনো অনুপস্থিত অবশ্য। সেই জন্যই বলছিলাম যে ফরেন অফিস কনসালটেশন বা পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা আমি আশা করি যে আমাদের দিক থেকে আমরা প্রস্তুত, আমরা তো প্রস্তাব দিয়েওছি। ভারতের যারা নীতি নির্ধারক আছেন, তারাই বিষয়টা ইতিবাচকভাবে উপলব্ধি করলে আমি আশ্বস্ত বোধ করব ব্যক্তিগতভাবে। উত্তেজনা কীরকম ছড়িয়েছে দেখেন, ব্রিটিশ হাইকমিশনের তরফে ঢাকায় কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে। এবং এটা বিশ্বব্যাপী, তো ভারতের এখন এই যে ভারতের সোশ্যাল মিডিয়া আউটরিচ, এটা কিন্তু বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে। এবং সেটা আমরা দেখেছি, ট্রাম্প নির্বাচনের আগে একটা টুইট করেছে, সেটাতেও কিন্তু এই উপাদানটা ছিল না, এটা বলা যাবে না। ব্রিটেনে যেটা আপনি গতকাল দেখলাম, ব্রিটেনের পার্লামেন্টের একজন সদস্য যেই ভাষায় কথা বলছেন, যে বক্তব্য তিনি দিচ্ছেন, সেখানেও পরিষ্কার যে তিনি কোনো একটা ন্যারেটিভকেই গ্রহণ করেছেন। এটার সাথে বাস্তবতার সম্পর্ক আছে কি নাই সেটা পরের বিতর্ক, রাইট। কিন্তু তিনি একটা পার্টিকুলার ন্যারেটিভকে তিনি গ্রহণ করেছেন, এবং এই ন্যারেটিভটাই কিন্তু বিশ্বব্যাপী বাংলাদেশের বিপক্ষে প্রচার হচ্ছে, যে বর্তমান সরকার অকার্যকর, আইন শৃঙ্খলার অবস্থা খারাপ, সংখ্যালঘুরা বিপদগ্রস্ত, এখানে একটা উগ্র ধর্মীয় মতবাদের বিকাশ ঘটছে।
এই বিষয়গুলোই উপস্থাপন করা হচ্ছে, যদিও বাস্তবের ক্ষেত্রে কিন্তু এটা পাল্টা বক্তব্য তো আমাদের দিতে হবে। আমাদের সেই জায়গাটাই আমি আপনার সঠিক কথাটা আপনি বলেছেন, এখানে মনে রাখা দরকার, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার অনেক দিনের কাজের অভিজ্ঞতার আলোকেই, যে এখন যে বাস্তবতাটা, এই বাস্তবতা আমাদের জন্য একেবারেই নতুন। গত পরিবর্তন, গত অগাস্টের পরিবর্তন এবং এর পরবর্তীতে যে বাস্তবতাটা বাইরের পৃথিবীতে আমাদের জন্য তৈরি হয়েছে, এটা একদম ইউনিক, নতুন আমাদের জন্য। এই নতুন বাস্তবতাকে নতুন চিন্তা দিয়েই আমাকে অ্যাড্রেস করতে হবে। সেখানে রুটিন বা আমার সনাতনী ব্যবস্থা দিয়ে কিন্তু সেটা আমরা পারবো না। আমার সন্দেহ হচ্ছে সেই জায়গাটাতে বোধহয় আমরা এখনও যথেষ্ট পরিমাণে উদ্যোগী হচ্ছি না, এবং সেটা হওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। যেমন ধরুন এই সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল ডিপ্লোমেসির কথা অনেকদিন ধরেই আমরা বলছিলাম, কিন্তু ডিজিটাল ডিপ্লোমেসি, এই যে ডিজিটালাইজেশন, মানুষের কাছে দ্রুত পৌঁছানো, এই কাজটা আমরা কতটা তৎপর বা পারঙ্গম, এটা এখন আমি নিশ্চিত নই। আমি মনে করছি যে এখনকার বাস্তবতা, যদি আগে সেটা নাও হয়ে থাকে, এখনকার বাস্তবতা এই বিষয়ে বিশেষভাবে মনোযোগী হওয়া প্রয়োজন। তা না হলে বাইরে যে ডিজিটাল ঢেউ উঠছে, সেটাকে আমি আমার এই রুটিন কাজ দিয়ে আমি সেটাকে কোনোভাবেই কম্পেনসেট করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি না। এই পর্যায়ে অনেক ধন্যবাদ আপনাকে। অন্যটা শিরোনামে যাই। দুর্নীতি, সেবা খাতে ঘুষ 1.5 লাখ কোটি, মানে টিআইবির জরিপ প্রকাশ, নিশ্চয়ই দেখেছেন? দেখেছি। এখন দুর্নীতি ধরেন আমাদের, মানে এটা জাস্টিফাই করার তো কোনো সুযোগ নাই, এবং এটা বাস্তবতা। এখন এই বাস্তবতার জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে ধনবাদী দেশ, সেখানে তারা ধনতান্ত্রিক দেশ হিসাবে পয়সাই তো তাদের, লাভই তো তাদের উদ্দেশ্য, সেখানে তারা কিভাবে এই দুর্নীতিগুলোকে নিয়ন্ত্রণে রাখে। আমাদের এখানে কিন্তু একটা অর্থকেন্দ্রিকতা তৈরি হয়েছে কিন্তু আমাদের গত 20-25 বছর, যেখানে প্রত্যেকেই বড়লোক হয়ে যেতে চাচ্ছি আমরা। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রত্যেকেই সৎভাবে অসৎভাবে যে কোনোভাবেই অর্থ উপার্জনের জন্য ব্যস্ত হচ্ছে, সে কথাটাই তো টিআইবিতে আসছে। তো সেই জায়গায় অর্থ চাওয়াদের কোনো দোষের নাই, কিন্তু সেই অর্থটা আমি যথার্থভাবে আয় করছি কিনা, তার জন্য আমার প্রাতিষ্ঠানিক কাঠামো, নিয়ম কানুন এবং সবচেয়ে বড় হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার খুব জরুরি দরকার। এবং সেটা না থাকলে মানুষ যতই ভাবুক তাতে কিচ্ছু আসে যায় না। আমি নিজের অভিজ্ঞতা, যেহেতু আমারও নিজের ব্যক্তিগত জীবনে বা আমিও একজন সমাজে মানুষ হিসাবে বিভিন্ন কাজকর্মে যাই, আমি দেখতে পাই যে পয়সা ছাড়া কোনো জায়গায় কোনো জিনিস নড়ে না। এবং আমি কখনো গিয়ে খুব বলতে পারেন যে অপ্রস্তুত হয়েছি, কারণ আমার উপস্থিতিতে হয়তো পয়সা চাইতে পারছে না, কিন্তু আমার অন্য আশপাশে যারা আছে তাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে পয়সা এটা তো লাগবে, এটা দিতে হবে। তো এটা টিআইবি যেটা বেরিয়ে এসছে, এটা সাধারণ মানুষের জীবনের জন্যে বা জীবনের ক্ষেত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব বিস্তার করছে। এবং এটা কিভাবে করা যায়, টিআইবির আমাদের এখানে বলছে সবচেয়ে বেশি হচ্ছে ভূমি, বিচারিক সেবা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বিআরটিএতে যেখানেই মানুষের সেবার প্রয়োজন, সেই সেবা খাতগুলো সবগুলো। ইউনিয়ন পরিষদে বিনা পয়সায় আপনার জন্ম সনদ দেওয়ার কথা, ওখানেও পয়সা আদায় করা হয়। কাজে আপনি জন্ম সনদ যদি চান, আপনাকে পয়সা দিয়ে নিতে হবে, কিন্তু তার কোনো রসিদ নাই, তার কোনো আপনি ডকুমেন্টেশন নেই, ওটা পেছনে গ্রিজ হিসেবে কাজ করে অনেক অলমোস্ট। তো এইটা খুব মানে একটা কঠিন বাস্তবতা, এবং সেটা অ্যাড্রেস করার জন্য আমি মনে করি যে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতার একটা বিরাট ভূমিকা কিন্তু আছে। তা কিন্তু এটা এইভাবে তো মনে করেন সরকার আসে, সরকার যায়, এটা তার এখান থেকে তার কি হয় না, কাঠামোগত পরিবর্তন তো হচ্ছে না। এখন ধরেন দুর্নীতির জন্য কটা লোক পানিশড হয়েছে, দুর্নীতির জন্য আপনি বা দুর্নীতি না করার জন্য কতজন পুরস্কৃত হয়েছে। তো সেই জিনিসগুলো যদি না থাকে, তাহলে আমরা বলছি, টিআইবি রিপোর্ট দিচ্ছে, বিভিন্ন জায়গায় সরকারিভাবে বলছে দুর্নীতি দমন কমিশনও আছে, কিন্তু তা থেকে দুর্নীতি কমছে?
কারণ দুর্নীতি একটা দেশে মানুষের পাসপোর্ট পেতে এত টাকা এত হয়রানি কেন? সেটাই তো কথা, সেটাই তো খুবই মানে মানুষের জন্য। আপনি পাসপোর্ট, ভূমি অফিস, সর্বত্র যেখানে আপনাকে সার্ভিস আছে সেখানেই এটা, যেখানে বিনা পয়সা দেওয়ার সুযোগ আছে সেখানেও পয়সা দেয়। এইরকম করা যায় না, 10% কমিশন দিয়ে দেওয়া যায় না? সেটা যারা করে প্রাইভেট সেক্টরে তারা তো কমিশন নেয়, কিন্তু সেটা তো ধর্তব্যের মধ্যে থাকে না। সাধারণ মানুষের কাছ থেকে যে যত পরিমাণে পারে সেটাই তারা নিচ্ছে। এবং এখানে লোভের একটা ভূমিকা, এবং ওই যে আমাদের যদি বলেন যে আমরা যারা সরকারি কর্মকর্তারা আছে যারা এর সাথে ইনভলভ আছে, তাদের আমরা মানে সাপ্লাই সাইডটা ধরি না, কিন্তু আমরা ডিমান্ডের দিক থেকে খুব করি। টাকা কোত্থেকে পেলাম এই খবরটা কিন্তু কেউ নেয় না। এখন যদি টাকা আমার কোত্থেকে আসে এই জায়গাটায় যদি আমরা নিই, টাকা খরচ করার দিক না গিয়ে, তাহলে আমার ধারণা ভালো হয়তো ফল পাওয়া যেতে পারে। এবং সেটা সকল ইদানিং তো এবার সরকার ইতিমধ্যেই আইনটা বাস্তবায়ন করছে যে প্রত্যেক সরকারি কর্মচারীকেই তার আয় ব্যয়ের হিসাব জমা দিতে হবে। এবং সেটা যদি রিগোরাসলি করা হয় তাহলে একটুখানি হয়তো ফল পাওয়া যেতে পারে বলে আমরা আশা করছি। কিন্তু সেটা তো শুধু এই সরকারের জন্য হলে হবে না, সব সরকারের আমলে এটা হতে হবে। এবং সরকারি কর্মচারীদের এটা তাদের জীবনযাত্রার সাথে আত্মস্থ করতে হবে, তবে না আপনি একটা দুর্নীতিমুক্ত সমাজ, যেটা এই তরুণ প্রজন্ম জুলাই আগস্টে চিন্তা করছে বা বলছিল, সেটা বাস্তবায়ন করা সম্ভব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।